আসসালামু আলাইকুম ক্লাস 8 এর স্টুডেন্টসরা কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক যার নাম হচ্ছে ন্যারেশন। আর এটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু কনফিউজড। তোমরা অনেকবার পড়াশোনা করার পরেও কিন্তু এই টপিকটা ভালো করে তোমরা সলভ করতে পারো না, প্রপারলি তোমরা অ্যান্সার করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ইজিলি কীভাবে এবং প্রপারলি কীভাবে ন্যারেশন সলভ করতে পারো। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। যদি তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো, আই হোপ তোমাদের আর কোনো প্রবলেমস থাকবে না অ্যাবাউট ন্যারেশন। তো ন্যারেশন কথাটা শুনলেই অনেকে মনে করে কি ডিরেক্ট আমরা ন্যারেশন সলভ করে ফেলবো। না ভাইয়া, ডিরেক্ট আমরা ন্যারেশন সলভ করতে পারবো না। ন্যারেশন এমন একটা টপিক, এটা অনেকগুলো টপিকের সাথে ইন্টারকানেক্টেড। তো এটার অনেকগুলো টপিকস বলছি, ভাইবো না যে অনেক কিছু জানতে হবে, বিষয়টা তেমনও না। যে আমাদেরকে সিম্পল কিছু ইংলিশ গ্রামার্স আছে যেগুলো অবশ্যই জানতে হবে। এবং আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই আসো এমন যে তোমরা এই টপিকসগুলো অলরেডি জানো, বা তুমিও জানো, যারা ভিডিও দেখতেছো তোমরা সবাই জানো আই থিঙ্ক। তো এই টপিকসগুলো কী কী যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে ন্যারেশনে ফুল মার্কস পাওয়ার জন্য? তো টপিকগুলো কী কী, চলো আমরা শুরু করি। তো এখানে দেখো ন্যারেশন লিখে রাখছে, কিন্তু আমাদের মেইন যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাম্বার 1 সেটা হচ্ছে পার্সন। যদি আমরা পার্সন সম্পর্কে ভালো করে না জানি, আমরা ন্যারেশন কখনোই জানবো না। আর ডিরেক্ট আমরা ন্যারেশন, মনে করো কি ডিরেক্ট ন্যারেশনের কোয়েশনে গিয়ে আমরা সলভ করতে পারবো না। ন্যারেশন সলভ করতে পারবো তখনই যখন আমরা পার্সন, সেন্টেন্স এবং টেন্স পারবো। পার্সন, সেন্টেন্স এবং টেন্স যদি আমরা না পারি, আমরা কখনোই ন্যারেশন পারবো না। তো আমাদেরকে আগে এই বেসিক গ্রামার্সগুলো জানতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো। সো আমি মনে করতেছি তোমাদেরকে জিরো মনে করতেছি, কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্টসের রেসপন্সিবিলিটি কিন্তু আমার। কেউ একজন পারে এগুলা বেসিক গ্রামার্সগুলো, কেউ একজন পারে না। তো তার জন্য আমি কি করতেছি? তো এটার জন্য আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্টস বা তোমরা সবাই ভালো করো। এই জন্য আমি একেবারে জিরো থেকে শুরু করতেছি। আর তোমরা আমার ক্লাসটা করলে জিরো থেকে হিরো হয়ে যাবা। অনেক মেয়েরা বলতে পারে ভাইয়া হিরো তো ছেলেরা হবে, আমরা কি হবা? হ্যাঁ, তোমরা হিরোইন হয়ে যাবা, তোমরা নায়িকা হবা। একেবারে জিরো থেকে হিরো বা হিরোইন হয়ে যাবা। তো ক্লাসটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমেই আছে পার্সন। পার্সন মানে কি? আমরা অনেকেই জানি পার্সন মানে ব্যক্তি বা পুরুষ বলে দেখি। তো আমরা আবার ইন ডিটেলস, একেবারে ডিটেলস পড়বো না, কারণ তোমরা 8 এর স্টুডেন্টস, তোমরা অলরেডি কিছু কনসেপ্ট জানো এই টপিকসগুলো সম্পর্কে। আমরা শর্টকাট ওয়েতে যেভাবে আমরা পারি ওইভাবে আমরা পড়ে নিব আর কি আজকে। তো পার্সন মানে ব্যক্তি বা পুরুষ বলা যায়। আর পার্সন কত প্রকার সবাই জানো, যে পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন বলো তো ভাইয়া, যে ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। যখন নিজে থেকে কোনো একটা কাজ করা হয় বা নিজে থেকে করা হয়, তখন ওইটাকে আমরা ফার্স্ট পার্সন বলি, যেখানে আমি অবশ্যই থাকবো। আর সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, যেটাকে বলি আমরা। এখানে আমি নাই, বা বা আমার সাথে কেউ একজন করছে, বা যেটাকে আমি সামনে বলতে পারি, এই তুমি তো এ প্লাস পাইছো, বা তুমি তো এই কাজটা করেছিলে, আমি এভাবে সামনে বলতে পারি। ওটাকে বলা হয় যে তোমার মধ্যম পুরুষ বলা হয়। আর থার্ড পার্সন হচ্ছে নাম পুরুষ, যেখানে আমি তুমি আসলে নাও চিনতে পারি, নামে মাত্র চিনি, যে অনেক দূরের হতে পারে, কোনো নামকে মেনশন করা হয়, ওটাকে থার্ড পার্সন বলা হয়। তো যাই হোক, আমাদের এভাবে ক্লাসিফিকেশনস বা ডেফিনেশনস আমাদের জানতে হবে না। আমাদেরকে আসলে কোনটা দ্বারা কি বোঝায় বা কি আছে কোনটাতে, ওইগুলো জানতে হবে। তো এই ফার্স্ট পার্সন, এই পার্সনের আবার 3টা ফর্ম বা তিনভাবে থাকে, যারা সাবজেক্টিভ আকারে থাকতে পারে, অবজেক্টিভে থাকতে পারে, পজিটিভ আকারে থাকতে পারে। বুঝতে পারছো? সাবজেক্টিভ হতে পারে, এখন বলতে পারে ভাইয়া সাবজেক্টিভ কি, অবজেক্টিভ কি, পজিটিভ কি? সাবজেক্টিভ মানে হচ্ছে যে প্রোনাউনগুলা, পার্সন বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন্স নিয়ে ডিল করে। পার্সোনাল প্রোনাউন্স, প্রোনাউন্স মানে কি? নাউনের পরিবর্তে যা বসে থাকে আমরা প্রোনাউন বলে থাকি। তো প্রোনাউন নিয়ে এরা কাজ করে পার্সনে। তো সাবজেক্টের জায়গায় যেটা বসে ওইটাকে বলা হয় সাবজেক্টিভ, অবজেক্টের জায়গায় যেটা বসে ওইটাকে বলা হয় অবজেক্টিভ। আর পজিটিভ মানে হচ্ছে অধিকার বোঝায়। আমরা অনেকে হয়তো বা পজেশন নামে অনেক কিছু বা ওয়ার্ডস শুনছি অনেকগুলা। পজেশন মানে হচ্ছে অধিকার সংক্রান্ত। যদি আমি বলি, মনে করো ইটস এ পেন, মনে করো এটা একটা কলম, এটা আমার কলম, যে দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। এই যে তুমি যে ভিডিও দেখতেছো মোবাইলটা, ওইটা ধরে নিলাম তোমার মোবাইল, যে দিস ইজ ইয়োর স্মার্টফোন অথবা ইয়োর ফোন, যে এটা হচ্ছে তোমার ফোন। অধিকার বোঝায় যেগুলোকে, ওইগুলোকে বলা হয় পজিটিভ। তো এই 3টা পার্সনেই আবার সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সিঙ্গুলার মানে কি? যেখানে একজনকে বোঝায় ওইটাকে আমরা বলি সিঙ্গুলার। আর যদি একের অধিক হয় তখন সেটাকে আমরা কি বলি? প্লুরাল বলি। ফার্স্ট পার্সনে সিঙ্গুলার কে আছে? ফার্স্ট পার্সনে সিঙ্গুলার হচ্ছে আই মানে কি? আমি। আর তার অবজেক্টিভ ফর্ম কি? আই, মি। আর তার পজিটিভ হচ্ছে মাই, আই, মি, মাই। তারপরে হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল, সেটা হচ্ছে উই মানে কি? আমরা।
তারপরে তার উই এর অবজেক্টিভ কি আজ, পজিটিভ কি আওয়ার। এখন বলতে পারো ভাইয়া আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারবো? তুমি ফার্স্ট পারসন মনে রাখার ইজি একটা টেকনিক হচ্ছে, যেখানে দেখবা আমি বিদ্যমান আছে, আমি বিদ্যমান আছে বলতে কি আমি থাকলে ফার্স্ট পারসন। বলতে পারো ভাইয়া কীভাবে? দেখো আই অর্থ কি আমি, তো আমি তো ফার্স্ট পারসন, হ্যাঁ টাইপ আছে সিঙ্গুলার। আর আমরা, আমরা মানে কি? আমরা বললে কি আমি এখানে আসি নাকি নাই? যদি আমি বলি যে আমরা এই কাজটা করেছিলাম, তার মানে কি আমি সারা করেছিল অন্যরা নাকি আমি আসিরের মধ্যে? যদি আমি সারা থাকতাম তাহলে বলতাম যে তোমরা এই কাজটা করেছিলে, তাই না? আমি যেহেতু আসছি তখন আমি কি বলবো যে আমরা এটা করেছিলাম, দ্যাট মিনস এখানে আমি আসছি। বুঝতে পারছো ভাইয়া? তো আমরা কি বুঝতে পারলাম, যদি আমি থাকি বা যদি কোনো একটা ইংলিশ প্রোনাউনের বা প্রোনাউন্সের বাংলা অর্থের মধ্যে এমন হয় যেখানে আমি বিদ্যমান আছি, আমি আছি মানে ওইটা হচ্ছে ফার্স্ট পারসন। কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে একেবারে ইজি, এগুলোর প্রত্যেকটা সেম। মানে এখানে সিঙ্গুলার ইউ, এটার অবজেক্টিভ ইউ, সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ ইউ, পজিটিভ ইউর। প্লুরাল হচ্ছে ইউ, অবজেক্টিভও হচ্ছে ইউ, পজিটিভ হচ্ছে ইয়োর অথবা ইয়োর্স। এই যে একটা এস দেখতে পারছো না, এই এসটা দিলেও হয় না দিলেও হয়। মানে ইউ ইউ ইয়োর, ইউ ইউ ইয়োর্স, মানে এদের সিঙ্গুলার এবং প্লুরাল অলমোস্ট সেম। অলমোস্ট কি, এস যদি বাদ দিয়ে দেয় তাও তো কারেক্ট, মানে 100% সেম দুইটা। ইউ দিয়ে থাকলে ইউ ইউ ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তো তুমি চিনবা কি হবে? যখন দেখবা তোমার একটা প্রোনাউন থাকবে ইংলিশে যার বাংলা অর্থ তুমি থাকবে, মানে তুমি বিদ্যমান থাকলে সেটা হয়ে যাবে সেকেন্ড পারসন। আবার এই তুমি দ্বারা কিন্তু আমরা সেকেন্ড পারসন বুঝতে পারি। তাছাড়া আরেকটা ওয়ে আছে, কীভাবে মনে রাখবো, যে যেখানে তুমি বিদ্যমান থাকবা। আমি যদি বলি যে তুমি আজকে ক্লাস করোনি, তুমি আজকে ক্লাস করোনি, বা তোমরা আজকে লাইভ ক্লাস করতে পারোনি, কারণ আমাদের তোমরা জানো এখানে নেটওয়ার্ক ইস্যুজ ছিল, এই জন্য আজকে লাইভ ক্লাসটা হয়নি। তো তুমি বললে বা তোমরা বললে, তোমরা যদি বলি এখানে তুমি বিদ্যমান দেখো, তখন না তুমি যে তোমরা আজকে লাইভ ক্লাসটি করতে পারোনি, এখানে তুমিও ইনক্লুডেড, এই জন্য তো আজকে রেকর্ড দেওয়া হচ্ছে ক্লাসটা, তাই না? তো এই যে দেখো যে তুমি বা তোমরা থাকলে সেগুলো হয়ে যায় কি সেকেন্ড পারসন। তো আমরা কিভাবে বলতে পারি শর্টকাট ওয়েতে, যে তুমি বিদ্যমান থাকলে সেটা হবে সেকেন্ড পারসন, রইল বাকি থার্ড পারসন। এটা আরও সিম্পল, যেখানে আমি এবং তুমি নাই সেগুলো হচ্ছে থার্ড পারসন, আমি তুমি না থাকলে থার্ড পারসন। আমি একটু রিক্যাপ করি, আমি থাকলে ফার্স্ট পারসন, তুমি থাকলে সেকেন্ড পারসন, আর আমি তুমি না থাকলে থার্ড পারসন। কীভাবে? দেখো থার্ড পারসনে অনেকগুলো আছে, আনলিমিটেড। দেখো থার্ড পারসনে যদি ছেলে বোঝায়, ছেলের নামের পরিবর্তে হি বসে। প্রোনাউন হিসেবে কি বসে? কোনো একটা ছেলের নামের পরিবর্তে হি বসে। যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি বলতে পারি যে আনাস ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। আনাস হচ্ছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী, সে প্রতিদিন স্কুলে যায়। তখন আমি কি বলি? যে হি গোজ টু স্কুল এভরিডে। আমরা কেন প্রোনাউনটা ইউজ করি? যেন একটা নাউন বারবার রিপিট না হয়, সেই জন্য আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। আনাস হচ্ছে ছেলের নাম, তার পরিবর্তে আমরা হি দিয়ে দিই, যে আনাস ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8 অ্যান্ড হি গোজ টু স্কুল এভরিডে, এবং সে প্রতিদিন স্কুলে যায়। আর মেয়ের নামের পরিবর্তে কি হয়? প্রোনাউন হিসেবে শি বসে। আমি যদি একটা মেয়ের নাম বলি, যে আমি বলতে পারি যে তুষি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। তুষি হচ্ছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। তারপরে বলতে পারি যে সে প্রতিদিন স্কুলে যায়, শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে মেয়ে দেখা কি হয়ে গেছে? শি হয়ে গেছে। ছেলের নামের পরিবর্তে কি হয়? হি হয়। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো দেখো এটা হচ্ছে সিঙ্গুলার, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে কি হিজ। পজিটিভ দ্বারা কি বোঝায়? আগে বলছি অবজেক্ট দ্বারা, মানে অবজেক্টের জায়গায় বসবে। মনে করো আমি বললাম, মনে করো তুমি একটা ছেলে, আমি বললাম কি আমি তোমাকে চিনি, আই নাও ইউ। অথবা আমি একটা ছেলেকে ধরলাম, যে মনে করো এই যে একটা ছেলের নাম বললাম না আনাস, যে আই নো হিম, আমি তাকে চিনি। আই হচ্ছে এখানে সাবজেক্ট, তো আই দেখো তোমার এখানে সাবজেক্ট লেখা আছে আই, আই নো, নো হচ্ছে ভার্ব, হিম আমি তাকে চিনি। তো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হিম দেখো অবজেক্টের জায়গায় আছে হিম, এই যে হিম, মানে সাবজেক্টের জায়গায় এগুলা বসে, অবজেক্টের জায়গায় এগুলা বসে, আর অধিকার বুঝালে এই যে এগুলা বসে। বুঝতে পারছো ভাইয়ারা? তো হি, হিম, হিজ মনে রাখবা, আর মেয়ে হইলে শি, হার, হার। ঠিক আছে? মেয়েদের কিন্তু হার হার দুইটা সেম। তারপরে সিঙ্গুলার যদি বস্তু বোঝায় তাহলে ইট হয়, ইট থেকে ইট, তারপরে হয় ইটস, ইট ইট ইটস, মনে থাকবে। তারপরে হচ্ছে প্লুরাল, এই তিনটা মানে হি, শি, ইট, এদের প্লুরাল ফর্ম হচ্ছে দে। হি দিয়ে একজন ছেলেকে বোঝায়, শি দিয়ে একজন মেয়েকে বোঝায়, ইট দ্বারা একটা বস্তুকে বোঝায়, আর দে দ্বারা অনেকগুলা মেয়ে, অনেকগুলা ছেলে, অনেকগুলা বস্তুকে বোঝায়। তো দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের জায়গায় বসে। তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, এটা অবজেক্টের জায়গায় বসে। আর পজিটিভ যদি বোঝায়, যে আমি যদি বলি যে এটা তাদের স্কুল,
দিস ইজ দেয়ার স্কুল, এটা হচ্ছে তাদের স্কুল। বুঝতে পারছো ভাইয়ারা? তো অধিকার বুঝালে দেয়ার বসে। এই হচ্ছে আমাদের পার্সন। এই চার্টটা অবশ্যই মনে রাখতে হবে। যদি পার্সন না জানো তুমি জীবনেও ন্যারেশন পারবা না। পার্সন অবশ্যই জানতে হবে, শুধু ন্যারেশন না, ইংলিশ জানতে গেলে পার্সন লাগবেই লাগবে। তুমি রাইট ফর্ম অফ ভার্বস পড়ো বা যে কোনো টপিক পড়ো, এক কথা বলে দিলাম, ইংলিশ জানতে হলে পার্সন জানতে হবে। অবশ্যই এই চার্টটা মনে রাখবা। আর যদি আমরা এগুলো না জানি, বেসিক গ্রামার্স, আমরা কিন্তু ন্যারেশন পারবো না। আগে বেসিক্স অ্যান্ড দেন অ্যাডভান্স। বুঝতে পারছো? তো আই হোপ তোমরা পার্সন বুঝতে পারছো। এখন আমরা যাই সেন্টেন্সে। তো বলো, আমি একটা কোয়েশ্চেন করি, বলো তো তুমি যে সেন্টেন্স কত প্রকার? তোমাকেই বলছি, বলো। তুমি হয়তো বা মনে করতেছো সেন্টেন্স 5 প্রকার, 3 প্রকার। অনেকে বলতে পারে 5, অনেকে বলতে পারে 3 প্রকার। সবাই কারেক্ট, কিন্তু একটা ঝামেলা আছে ভাইয়া। কারণ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থানুসারেও ভাগ করা যায়, আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারেও ভাগ করা যায়। তো আমরা যদি প্রপারলি, এবং আমরা যে খুবই ব্রিলিয়ান্ট বা আমরা যে খুবই ভালো, এটা প্রমাণটা দিব কীভাবে? যখন কেউ বলবে সেন্টেন্স কত প্রকার, তুমি বলবা অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অন দ্য কন্ট্রারি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। তো তোমাদের প্যারা নেওয়ার দরকার নাই, কারণ তোমাদের যে এক্সামে বা ন্যারেশনে, তোমাদের না, শুধু তোমাদের 10-এ নাই ন্যারেশন, শর্ট সিলেবাসের জন্য, ইন্টারে আছে। তো ইন্টার হোক আর 8 হোক, মানে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মিনিং থেকেই তোমাদের কোয়েশন আসে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার থেকে ন্যারেশন আসে না বললেই চলে। তো অ্যাকর্ডিং টু মিনিং অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে তোমার 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। বলো তো ভাইয়া, তো 5 প্রকার সেন্টেন্স কি কি? প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? আমরা দেখবা বইয়ের মধ্যে পড়েছিলাম যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, এভাবে পাইনি? তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় বা কোনো কিছুর বিবৃতি দেওয়া হয়, বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বলা হয়, সিম্পলি একেবারে বলতে পারি, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা কোনো কিছু ব্যাখ্যা বা বর্ণনা করা হয়, সে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হতে পারে 2 প্রকার। হতে পারে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আবার হতে পারে নেগেটিভ না বোধক হতে পারে। তো অ্যাসার্টিভ কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সংক্ষেপে আমি AFF লিখলাম, আর একটা হচ্ছে নেগেটিভ, সংক্ষেপে লিখলাম NEG, তারপরে হচ্ছে ডট। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? এটা চেনার উপায়টাও সহজ। এই সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, আর এই অবজেক্টটা থাকতে পারে নাও থাকতে পারে, ইটস অপশনাল। কজ ইংলিশে সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেন্টেন্স হয়ে যায়, অবজেক্টের দরকার হয় না অনেক সময়। বুঝতে পারছো? তো আমরা শর্টকাট কিভাবে মনে রাখতে পারি? SVO। এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, আর ও মানে অবজেক্ট। SVO মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে, মনে রাখতে হবে কিন্তু। সেকেন্ড, ইন্টারোগেটিভ। বলো তো ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো কিছু করতে বলা হয়, করতে বললে আবার বিষয়টা হয় না। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো কিছু প্রশ্ন, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনবা কীভাবে? এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা ওয়ে, চেনার উপায়। কীভাবে চিনবা তুমি? লাস্টে যদি তুমি এই যে কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নটা পাও, এই চিহ্ন থাকলে তার নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ। বুঝতে পারছি? একটা বাক্য দেখবা, বাক্যের শেষে যদি তোমার এই যে ইন্টারোগেশন মার্ক থাকে, তাহলে তার নাম ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভে কি হবে? তোমার SVO, এরপরে হচ্ছে ফুল স্টপ থাকবে, এখানেও ফুল স্টপ থাকবে। তো এই চিহ্নটা দেখলে তার নাম কি? ইন্টারোগেটিভ। আরেকটু যদি ভেঙে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমার শুরু হয় বা শুরুতে থাকে তোমার অক্সিলারি ভার্ব থাকে, অথবা WH কোয়েশ্চেন ওয়ার্ড থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে তোমার অক্সিলারি ভার্ব থাকে অথবা WH কোয়েশ্চেন ওয়ার্ডস থাকে। এখন বলতে পারো অক্সিলারি ভার্ব কি কি? অক্সিলারি ভার্ব সবাই জানে ভাই, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, তারপরে হচ্ছে ডাজ, ডিড, তারপরে আছে কি তোমার যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। সবাই জানো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো দিয়ে শুরু হতে পারে। আর WH কোয়েশ্চেন ওয়ার্ডস এগুলোও তোমরা জানো, যেমন উইচ, ওয়েন, ওয়ার, হাউ, হু, হোয়াট, এগুলো হচ্ছে তোমার WH কোয়েশ্চেন ওয়ার্ডস। এগুলো দিয়ে শুরু হয় আর লাস্টে কি দেখে? কোয়েশ্চেন মার্ক থাকে। এগুলো হচ্ছে শুরুতে দেখে আর লাস্টে দেখে এই চিহ্নটা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স? পারবা না? আই হোপ তোমরা পারবা। তারপরে 3 নম্বরে আসি, ইম্পারেটিভ সেন্টেন্স। বলো তো ভাইয়ারা, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা
আদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব দেওয়া হয়, সে সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন তো ভাই সংজ্ঞা শিখা তো আমাদের লাভ নেই, আমাদের চিনতে হবে, সেন্টেন্স দেখার সাথে সাথে বলতে হবে আচ্ছা ওইটা হচ্ছে ওই সেন্টেন্স। বুঝতে পারছো? মানে সেন্টেন্স দেখার সাথে সাথে বলতে হবে যে এটা হচ্ছে ওই সেন্টেন্স, নাম বলে দিতে হবে। তো আমরা কীভাবে চিনব? যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে V1, এখানে V1 অথবা অনেকে V0 বলতে পারে, মনে করো এটা জিরো, V0 অথবা V1, মানে মূল ভার্বটাকে বলা হয় V1 অথবা V0 বলা হয়। তো এই V1 থাকলে শুরুতে, অথবা ডোন্ট, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, মানে কোনো একটা সেন্টেন্সের শুরুতে V1, ডোন্ট, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এদের মধ্যে যে কোনো একটা থাকলে তার নাম হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো ভাইয়ারা? তারপরে দেখো অপটেটিভ সেন্টেন্স, আমরা এটা কিভাবে চিনব? যদি কোনো সেন্টেন্স শুরুতে মে থাকে, মাঝে মধ্যে উইশ দিয়েও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম মে থাকে। যদি কোনো সেন্টেন্সে, আচ্ছা আগের সংজ্ঞাটা বলি, অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝে থাকি? যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ অথবা মঙ্গল কামনা করা হয় সে সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। আর অপটেটিভ সেন্টেন্স শুরু হয় কীভাবে? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মে দিয়ে শুরু হয় আর লাস্টে ফুল স্টপ থাকে। এখানে একটা কন্ট্রাডিকশন আছে, অনেকে মনে করতে পারে ভাইয়া মে দিয়ে থাকলে তো ইন্টারোগেটিভ হয়। লাইক আমরা যখন স্কুলে, কলেজ, স্কুলে তোমরা যেহেতু 8-এ পড়ো, স্কুলে অনেকে কিন্তু ক্লাসে যখন যাও বা কেউ যদি বাইরে যাও, ভিতরে আসার সময় কিন্তু বলো যে মে আই কাম ইন ম্যাম, অথবা মে আই কাম ইন স্যার, অথবা কেউ বলতে পারে মে আই কাম ইন টিচার, বলো না তোমরা? এই যে মে দিয়ে এটা কিন্তু তুমি পারমিশন চাচ্ছ, প্রশ্ন করতেছো আমি কি আসতে পারি ম্যাম, এটা প্রশ্ন করা হয়ে গেল। এই ক্ষেত্রে তোমার যখন তুমি একটা সেন্টেন্সে মে পাবা এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তখন তার নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? যখন একটা সেন্টেন্সের শুরুতে মে থাকবে কিন্তু লাস্টে থাকবে এই যে ফুল স্টপ থাকবে, তাহলে তার নাম হয়ে যাবে কি বলো তো ভাইয়ারা? অপটেটিভ। এখানে সংক্ষেপে আচ্ছা লিখে দিলাম, অপটেটিভ সেন্টেন্স হবে, মনে থাকবে। তারপরে আসে আমরা এক্সক্লেমেটরি। এটা চিনবা কীভাবে? বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ করা হয় সে সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এটা চিনবা কীভাবে? উল্টা আই। দেখো এই যে আই এ আমরা লিখি কীভাবে? আই লিখা মানে একটা টান দিয়ে তারপর উপরে দিতাম, আর এটা হচ্ছে কি প্রথমে একটা টান নিচে একটা, এটাকে নাম জানো তোমরা এক্সক্লেমেশন মার্ক। বা উল্টা আই থাকলে সেন্টেন্সের শেষে তাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পারছো? তো এই চিহ্ন থাকলেই কিন্তু আমরা ধরতে পারবো যে ও আচ্ছা এটা তো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাছাড়া আরও কমন কিছু মার্কার্স আছে, তো মার্কার্স যাই থাক না কেন ভাই, তোমরা কিন্তু এই চিহ্নটা পাবাই পাবা, যে হুররে, ব্রাভো, ফাই, এলাস, এগুলো থাকতে পারে, এদের পরেও কিন্তু এই চিহ্নটা থাকবে। বলো ভাইয়ারা, তোমরা কি সেন্টেন্সগুলো কি চিনতে পারবা? মানে একটা সেন্টেন্স যখন তোমরা দেখবা তখন তোমরা চিনতে পারবা কিনা? যদি তোমরা সেন্টেন্স না চিনো তাইলে কিন্তু হবে না, সেন্টেন্স কিন্তু অবশ্যই চিনতে হবে, ন্যারেশনে কিন্তু লাগবে। তো আমরা প্রথমে পার্সন পড়লাম, এখন আমরা সেন্টেন্স পড়লাম। আই হোপ তোমরা সেন্টেন্সও বুঝতে পারছো। রইল বাকি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে টেন্স। বলো ভাইয়ারা, টেন্স মানে কি? টেন্স মানে অনেকেই বলবা কাল বা সময়। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই কারেক্ট। টেন্স মানে সময়কে বোঝায়, কাল বোঝায়, কাল মানেও সময়। তো এই টেন্স মানে তোমরা ক্লাস 6 থেকে পড়তেছো, তারপরেও অনেকের প্রবলেমস। আমি কিন্তু অন অ্যাভারেজ বলতেছি, তোমার প্রবলেম নাও থাকতে পারে, বাট তোমার মতোই অন্য কারো থাকতে পারে কিন্তু। তো আমি যেহেতু বলছি আমরা একেবারে জিরো টু হিরো হব আজকে, সো আমরা একেবারে সব পড়ে যাব, যেন কেউ বলতে না পারে যে ভাইয়া আপনি তো এটা পড়ান নাই। আমি সবই পড়াবো, ঠিক আছে? তোমাদের ক্লাসটা কিন্তু অ্যাটেন্টিভলি করতে হবে এবং সম্পূর্ণ ক্লাসটা করতে হবে। আর তোমরা তো জানো তোমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য, তোমাদের না আমাদের ক্লাস ফেলের নেটওয়ার্ক ইস্যুর জন্য আজকে আমরা লাইভে ক্লাস নিতে পারি নাই। লাইভে নিলে আমরা 2 ঘন্টা টাইম পাইতাম, কিন্তু এখন আনফর্চুনেটলি মাত্র 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টার ভিতরে আমরা যা পারি তা পড়বো। হয়তো বা এটা রেকর্ডেড আকারে তোমরা পার্ট 2, 3 পেয়ে যাবা, সমস্যা নেই। তো যাই হোক, দেখো টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো আমরা টেন্সকে মনে মনে আমরা এখানে ধরে নেই যে টেন্স হচ্ছে এখানে দাদা। কি ধরলাম মনে মনে? দাদা। এই দাদার 3 ছেলে, এরা হচ্ছে কি ছেলে, এই 3 জন ছেলে, 1 নাম্বার ছেলে, 2 নাম্বার ছেলে, 3 নাম্বার ছেলে। টেন্সের ছেলে কয়টা? 3টা। কি কি? যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই হচ্ছে তারা 3 ছেলে দাদা। তারপরে দাদা যদি বলি তাহলে এখানে কি হবে? এরা হবে বাবা অথবা চাচা হবে, তাই না? তাহলে এরা হইল কি বাবা চাচারা, ঠিক আছে? তো এদের আবার সন্তান 4 জন করে। কয়জন করে সন্তান? 4 জন করে। এই যে প্রেজেন্ট, ওই লোকের 4 সন্তান,
প্রেজেন্ট, ওনার নাম, চার সন্তানের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ইনডিফিনিট, আরেকটার নাম হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটার নাম হচ্ছে পারফেক্ট, আরেকটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? বড় ছেলের কয়টা সন্তান? চারটা। তাদের নাম কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর মেজো যে ছেলে তার নাম হচ্ছে পাস্ট, ওনারও সন্তান চারটা। কি কি? ওনার সন্তানের নাম রাখছেন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? রইল বাকি ফিউচার, ওনারও ছেলে চারজন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কি বুঝতে পারলা? টেন্স কত প্রকার? তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে কি? বর্তমানে যে কোনো একটা কাজ করা হয় তখন আমরা এটাকে প্রেজেন্ট বলি। আর পাস্ট মানে কি? যে কাজটা অনেক আগে হয়ে গেছে, মানে অতীতকালে হয়ে গেছে বা অনেক আগে হয়ে গেছে, এটাকে আমরা পাস্ট বলি। আর ফিউচার মানে কি? যে কাজটা এখনো হয় নাই, আগেও হয় নাই, বাট ভবিষ্যতে করা হবে, ওইটাকে আমরা কি বলি? ফিউচার। মনে থাকবে? তারপরে আছে এদের আবার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে সিম্পলি কোনো একটা কাজ করা হয় কোনো একটা টেন্সে। কন্টিনিউয়াস এটা হচ্ছে চলমান থাকে। পারফেক্ট কোনো একটা কাজ ইতিমধ্যে হয়েছে এমন, বাট ফলাফল বিদ্যমান থাকে। আর পারফেক্ট কন্টিনিউয়াস ওটা হচ্ছে একটা কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকে। আচ্ছা, আমরা এখানে শর্টকাট বললাম, আমরা এদের স্ট্রাকচারস আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কাজ করা হয়, অথবা যদি কোনো একটা সেন্টেন্স তুমি পাও যেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অথবা সাইন্টিফিকলি প্রুভড, যেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, অর ইভেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম থাকে, তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। বুঝতে পারছো? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় বাংলাতে তোমরা বইয়ে অনেকভাবে অনেক সময় পড়ছো যে লাস্টে হ্রস্ব ই থাকে, অন্তস্থ ও থাকে, তারপরে ই থাকে, মানে এভাবে অনেক পড়ছো। এগুলো দরকার নাই ভাই, অনেক পড়ছো। সিম্পলি স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে V1, এটাকে আমরা অনেক সময় V0 বলতে পারি। এটা আগে বললাম, আমি আর বলবো না, একবারই বললাম এখানে V1 অথবা V1 প্লাস এস বাই এস। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া কখন V1 হবে আর কখন V1 প্লাস এস বাই এস হবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে V1 প্লাস এস বাই এস বসে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? এই যে আগে আমরা পার্সনে পড়লাম, হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার। আর প্লুরাল কি ছিল? ধেই। মনে রাখবা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস। মনে করো হি বলছিলাম আমি, মনে করো সে স্কুলে যায়, তার ইংলিশ কি? হি গোজ টু স্কুল। দেও কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে প্লুরাল। তখন কি হবে? যদি আমি বলি যে তারা স্কুলে যায়, তখন কিন্তু দে তারপরে গোজ হবে না, দে গো টু স্কুল। বুঝতে পারছো ভাইয়ারা? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়, আর অন্য সবার সাথে কি হয়? V1 বা মূল ভার্ব বসে, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? বর্তমানে কোনো একটা কাজ চলতেছে বোঝালে আমরা এটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বাংলায় আমরা অনেক সময় যে তেসি, তেসেন, তেসে বা ছি, ছে বা ছে বা মানে ছেন, এই টাইপের অনেকগুলো তোমরা বাংলায় হয়তো বই খুললে পেয়ে যাবা। এভাবে আমরা চিনে দেখি, মানে চলতেছে বোঝায় বর্তমানে কোনো একটা কাজ। মনে করো আমি তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছি বা আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি, এই যে বর্তমানে পড়াইতেছি, এটা একটা কাজ চলমান না? অথবা তোমরা আমার ক্লাসটা, তোমরা এই ক্লাসটা দেখতেছো, তাই না? বা করতেছো, তোমরা ক্লাসটা করতেছো, এটা তো চলতেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ চলতেছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি ইংলিশে বলি, আচ্ছা এটা স্ট্রাকচারটা আগে বলি, যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে এম, তারপরে ইজ, তারপরে আর। এখন কথা হচ্ছে ভাইয়া অপশন তো তিনটা দিয়ে দিলেন, এম, ইজ, আর, কখন কোনটা বসাবো? আই। আই দ্বারা যদি আমি বুঝাই সবসময় এম হবে। আই দ্বারা আমি বুঝালে কি হবে? এম। অলওয়েজ মনে রাখবা, আই দ্বারা আমি বুঝালে এম হবে, বা আই থাকলে এম। তারপরে দেখো ইজ। ইজ হবে যখন সাবজেক্ট, তোমার সাবজেক্ট থার্ড পারসন, তারপর হচ্ছে আবার সিঙ্গুলার নাম্বার হইলে ইজ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ইজ। এছাড়া যা আছে, এছাড়া যা আছে, মনে করো এছাড়া যা আছে বললে আবার ভুল হয়ে যাবে। আরটা এটা আসলে যে ওয়ান প্লাস, মানে একাধিক সাবজেক্ট যদি একজনের বেশি হয় তখন আর হয়। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে ভাইয়া। এক্সেপশনটা হচ্ছে ইউ। ইউ দ্বারা যদি আমি একজনকে বুঝাই, তোমাকে বুঝালাম, শুধু তোমাকে, ইউ। ইউ তো তুমি একা এখানে, বা তুমি একা। তো এখানে দেখো ইউ এর সাথে তুমি এমও দিতে পারতেছো না, কারণ আই এর সাথেই শুধু এম বসে। ইজ দিতে পারতেছো না, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এখন এখানে বললাম আর হচ্ছে একাধিক, মানে ওয়ান প্লাস হলে আর হয়।
কিন্তু ইউ দ্বারা তো একজন, এটা কই যাবে? এটাই হচ্ছে একটা এক্সেপশন, যে তোমার সেকেন্ড পারসন থাকলে আর হয়, সেকেন্ড পারসন থাকলে কি হয়? আর হয়। এটা প্রেজেন্টেও হবে, পাস্টেও হবে, মনে রাখবা যে ইউ একা হোক বা একাধিক হোক, ইউ এর সাথে আর বসে, এটা একটা এক্সেপশন, মনে রাখবা, নোট করে রাখবা। তো ইউ আর, মনে করো আমি বললাম যদি ইংলিশে বলি যে ইউ আর ওয়াচিং মাই ক্লাস, যে তুমি আমার ক্লাস দেখতেছো, অথবা আমি যদি বলি আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি, আই এম টিচিং ইউ ইংলিশ, আয়ের সাথে এম বসে গেছে। এখানে আয়ের সাথে সবসময় এম বললে একটা ভুল হয়। মনে করো অনেকে আছে, বলো আচ্ছা তুমি একটা সেন্টেন্স বলো তো যেখানে আয়ের সাথে এম বসে না, বলো, বলতে পারবা যে আয়ের সাথে এম বসে না, তুমি একটা সেন্টেন্স বলো। আচ্ছা কিন্তু ভাইয়া আমি যদি বলি যে এখানে দেখো এভাবে, আই ইজ দ্য 9th letter of English alphabet, এই যে দেখো আই ইজ দ্য, তোমরা কাউন্ট করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, 9 নম্বর। তো এখানে আই হচ্ছে কি, আই দ্বারা হচ্ছে একটা লেটারকে বোঝানো হচ্ছে, একটা বর্ণকে বোঝানো হচ্ছে। তো এই লেটার যেখানে আই হবে, এখানে দুই পাশে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড হতে পারে, সিঙ্গলও হতে পারে, দুইটাই কারেক্ট। তো এখানে আই দ্বারা যে ওই 9 নম্বর যে বর্ণটাকে মিন করা হচ্ছে, তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। এই ক্ষেত্রে আই এর সাথে ইজ বসছে। এখানে কিন্তু আই দ্বারা আমি বুঝাচ্ছে না, এখানে আই দ্বারা কি তোমার একটা বর্ণ বোঝাচ্ছে, এখানে আমি না, এখানে কি বোঝাচ্ছে? আই দ্বারা বর্ণ। তো এটা এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, তখন আই এর সাথে ইজ হয়েছে। আই ইজ দ্য 9th letter অফ ইংলিশ অ্যালফাবেট। ইটস এ ট্রিক, তোমরা এটা তোমাদের ক্লাসমেটসদের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা বলতো একটা সেন্টেন্স যেখানে আই এর সাথে এম বসে না, সবাই বলবে যে আই এর সাথে অলওয়েজ এম। ঠিক আছে ভাই, আমি মানলাম আই দ্বারা যখন আমি বুঝাবে তখন আই এর সাথে এমই বসবে, কিন্তু আই দ্বারা যখন অন্য কিছু হতে পারে, অন্য কিছু বুঝালে তখন আবার ইজ হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আউট অফ স্টাডি, পড়াশোনার বাইরের বিষয়। তো এটা কি বুঝতে পারছো তোমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব, তারপরে অবজেক্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে ইউ আর ওয়াচিং মাই ক্লাস, তুমি আমার ক্লাস দেখতেছো, অথবা আই এম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি পড়াচ্ছি। বুঝতে পারছো? স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গেছে, প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ একটু আগে হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান বোঝায়, তখন এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেমন খেয়েছে বা খেয়েছি বা খেয়েছেন, এই টাইপের থাকতে পারে, অথবা চলে গেছেন বা চলে গেছে, এই টাইপের। মানে কোনো একটা কাজ একটু আগে হয়েছে কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান বোঝায়, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ওইটার স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কোন হ্যাভ হবে, কোন হ্যাজ হবে? দেখো এখানে ক্লিয়ার করে দিই, যখন তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমার হবে হ্যাজ, আর বাকি সবার সাথে হ্যাভ। এক কথায় বলে দিলাম, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই হ্যাজ, আর বাকি সবার সাথে হ্যাভ। মনে থাকবে? আচ্ছা তারপরে হচ্ছে V3 দিবা, তারপরে অবজেক্ট। মনে করো আমি বললাম একটা সেন্টেন্স যে তারা না, একটা ছেলে বা মেয়ের নাম ধরে বলি, মনে করো আমি বললাম যে মারিয়া একটি গ্লাস ভেঙেছে, মারিয়া একটি গ্লাস ভেঙেছে। তো মারিয়া হ্যাজ ব্রোকেন এ গ্লাস। এখন যদি বলি আমি একটি গ্লাস ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস, এখানে হ্যাভ হইছে, আর মারিয়ার সাথে হ্যাজ হইছে। কেন? মারিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুনিয়ার যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যে কোনো কমন নাউনের সাথে এস যদি দিয়ে দাও তখন এগুলো হয়ে যাবে তোমার থার্ড পারসন প্লুরাল। মনে করো যে আমি যদি বলি আরেকটা সেন্টেন্স যে আমরা একটি প্লেট আমরা একটি গ্লাস ভেঙেছি, উই হ্যাভ ব্রোকেন এ গ্লাস। তারা একটি গ্লাস ভেঙেছে, দে হ্যাভ ব্রোকেন এ গ্লাস। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর দ্বারা আসলে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝায় বর্তমানে কোনো একটা কাজ অনেকক্ষণ যাবত চলতেছে বোঝায়। বর্তমানে কোনো একটা কাজ অনেকক্ষণ যাবত চলতেছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। মনে করো আমি বললাম যে আমি 3 ঘন্টা আচ্ছা আগে তোমাদের স্ট্রাকচারটা দরকার। আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া কখন হ্যাভ বিন হবে, কখন হ্যাজ বিন হবে? এখানে যে হ্যাজটা যেই ক্ষেত্রে বসে, এই সেম এক্সপ্লেনেশন হচ্ছে এখানে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হ্যাজ বিন, আর বাকি সবার সাথে হ্যাভ বিন। আগেরটার সাথে এটা মিল আছে।
এভাবে মনে রাখতে হবে, একটু বি ক্রিয়েটিভ, একটু ক্রিয়েটিভ হও এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বিন হবে, আর যদি অন্য কোনো কিছু হয় থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া, থার্ড পারসন সিঙ্গুলার শুধু, প্লুরাল হলে কিন্তু আবার হ্যাভ বিন হয়ে যাবে। তো ওইটা আসলে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বর্তমানে মানে বর্তমানকালে মানে অনেকক্ষণ যাবত একটা কাজ চলতেছে বোঝায়। তো আমরা এটা কীভাবে বাংলায় চিনি কীভাবে? যে আমি 2 ঘন্টা যাবত ইংলিশ ক্লাস নিতেছি, বা সে 2 ঘন্টা যাবত রান্না করতেছে, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, মানে 2 ঘন্টা যাবত 6 ঘন্টা যাবত সকাল থেকে বিকাল থেকে। নর্মালি এভাবে নাও থাকতে পারে তার। আচ্ছা, স্ট্রাকচারটা বলে দিই। সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে V1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এই পর্যন্ত তার স্ট্রাকচারটা শেষ হয়ে যায়। যদি আমি বলি যে আমি ইংরেজি ক্লাস নিচ্ছি, তো আই এম টেকিং ইংলিশ ক্লাস, সরি এটা যেহেতু আমি পারফেক্ট করতেছি তাহলে কি হবে? আই হ্যাভ বিন টেকিং ইংলিশ ক্লাস, আমি ইংলিশ ক্লাস নিচ্ছি। এর মানে বোঝাচ্ছে কি আমি অনেকক্ষণ যাবত নিচ্ছি। এখন যদি তুমি মনে করো যে না আমি একটা সময় উল্লেখ করে দিব, সময় উল্লেখ করার জন্য এখানে ফর অথবা সিন্স ব্যবহার করা হয়। যদি বলি আমি 2 ঘন্টা যাবত ইংলিশ পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স, সেই ক্ষেত্রে এই অবজেক্টের পরে একটা ফর বা সিন্স হবে। এখন বলতে পারে ভাইয়া কখন ফর হবে, কখন সিন্স হবে? যখন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এভাবে ঘন্টা বা মিনিট বা এত দিন মানে ছোটো সময় বুঝালে আমরা ফর ইউজ করি, আর বড় সময় বুঝালে সিন্স বলি। মনে করেন আমি বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অথবা আমি বলতে পারি যে সে 7 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, 7 দিন যাবৎ। যদি আমি বলি যে গত সপ্তাহ থেকে, সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ থেকে। অথবা যদি আমি বলি যে গত শুক্রবার হতে, সিন্স লাস্ট ফ্রাইডে। বুঝতে পারছো? তো এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আসি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওইটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে অবজেক্ট। এটা সবার জন্য সমান। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে V2। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এটাকে আমরা V2 বলি। যেমন আমি যদি বলি যে আমি একটি আম খেয়েছিলাম, তার ইংলিশ কি? এটা আমরা চিনব কীভাবে? যে পাস্ট ইনডিফিনিট মানে অতীতে কোনো একটা কাজ হয়েছিল। বাংলায় চিনবা যখন তুমি ম থাকবে বা মানে দন্ত ন থাকবে, মানে আমি একটি আম খেয়েছিলাম অথবা তিনি একটি আম খেয়েছিলেন, লাস্টে দন্ত ন আর এদিকে হচ্ছে ম। ম বা দন্ত ন থাকলে আমরা এটাকে ধরতে পারি যে ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যে অতীতকালে কোনো একটা কাজ করা হয়েছিল। আমি একটি আম খেয়েছিলাম, তার ইংলিশ কি বলছি? যে আই এইট এ ম্যাঙ্গো। আমি যদি বলি যে তুমি একটি চিঠি লিখেছিলে, এভাবেও হয়, বা তুমি একটি চিঠি লিখেছিলা, যে ইউ রোট এ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে। বুঝতে পারছো? তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মানে হচ্ছে অতীতকালে একটা কাজ কিছুক্ষণ যাবত চলতেছিল। অতীতকালে কোনো একটা কাজ কিছুক্ষণ যাবত চলতেছিল বুঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। ওইটার স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ বা ওয়ার। তো কখন ওয়াজ হবে, কখন ওয়ার হবে? একজন বুঝালে ওয়াজ, আর 1 প্লাস একজনের বিষয় হলে ওয়ার হবে। কিন্তু এখানেও এক্সেপশন আছে। এটাতে যেভাবে তোমাদের এম ইজ আর, একটা এক্সেপশন ছিল না, মনে আছে? ইউ এর সাথে কি বসছিল? ইজ বা এম বসছিল না, কিন্তু আর বসছিল। সিমিলারলি এখানে যদি ইউ দ্বারা যদি একজনও বুঝায়, বা ইউ দ্বারা যদি একজন বুঝাইলেও ওয়ার হবে, আবার ইউ দ্বারা 1 প্লাস বুঝাইলেও কিন্তু ওয়ার হবে। মানে আমি যদি বলি যে তুমি ফুটবল খেলতেছিলে, ইউ ওয়ার প্লেয়িং ফুটবল। যদি একজন বুঝায় যে আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, একজন হলে ওয়াজ। কিন্তু ইউ এর সাথে এক্সেপশন, সে ফুটবল খেলতেছিল, হি ওয়াজ প্লেয়িং ফুটবল। যদি একটা নাম দেয়া বলি যে জসিম ফুটবল খেলতেছিল, জসিম ওয়াজ প্লেয়িং ফুটবল। বুঝতে পারছো? তারপরে যাই আমরা নেক্সট স্লাইডে। 7 নাম্বার, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল, মানে কোনো একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়েছিল। নর্মালি তোমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স পাবা দেখবা তখন দুইটা, তখন হচ্ছে কি তোমাদের যে দুইটা কাজ থাকে, তুলনামূলকভাবে যে কাজটা আগে হয় ওইটা হয় পাস্ট পারফেক্টে, আর যেটা পরে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনিটে। মনে থাকবে স্ট্রাকচারটা কি পাস্ট পারফেক্টের? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হেড, তারপরে V3, তারপরে অবজেক্ট। তোমরা একটা এক্সাম্পল, মানে তোমরা না, মানে এমন কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না যে কখনো এই এক্সাম্পলটা শুনে নাই, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, নাকি রোগী আসার পূর্বে ডাক্তার মারা গিয়েছিল? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, এটা আমরা সবাই শুনছি। শোনো নাই তোমরা? অবশ্যই শুনছো। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, বলো তো কোন কাজটা আগে হয়েছে? আগে হচ্ছে রোগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে।
তো যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে কোনটা আগে হয়েছে? রোগী মারা গিয়েছিল, রোগীর ইংলিশ কি? দ্য পেশেন্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড লাগবে, তো আমি কি দিব? দ্য পেশেন্ট হ্যাড। তারপরে ভি3 লাগবে, তো ডাই অর্থ মারা যাওয়া, তার ভি3 কি? ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড কিসের পূর্বে? ডাক্তার আসার পূর্বে, বিফোর দ্য ডক্টর কেম। হয়ে গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর দ্বারা আসলে কি বোঝায়? অতীতকালে কোনো একটা কাজ অনেকক্ষণ যাবৎ চলতেছিল বোঝালে সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি ফুটবল খেলতেছিলাম, আমি ইংলিশ ক্লাস নিতেছিলাম, আমরা ফুটবল ম্যাচ দেখতেছিলাম, অথবা সময় মেনশন করা থাকতে পারে, যেমন আমরা 2 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলতেছিলাম। বুঝতে পারছো? তো তেছিলাম, তেছিলেন, তেছিলেন, ওই টাইপের সেন্টেন্স থাকবে আর কি বাংলায়, যদি আমরা কনভার্ট করি বা ট্রান্সলেশন করি আমরা এভাবে অর্থ দেবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বিন, সবার সাথে কিন্তু হ্যাড বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি অথবা ভি1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। এই পর্যন্ত তোমার স্ট্রাকচার শেষ, সিম্পলি যদি বলি। তারপরে যদি সময় উল্লেখ থাকে তাহলে ফর অথবা সিস, তারপরে অবজেক্ট। এটা তিনটাতেই থাকবে, প্রেজেন্টের সাথেও ছিল, পাস্টেও পাইলাম, ফিউচারেও গিয়ে আমরা এভাবে পাবো। এখান থেকে শেষ হয়ে যাওয়ার কথা। যদি আমি বলি যে আমি ফুটবল খেলতেছিলাম, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, এর মানে বোঝাবে আমি অনেকক্ষণ যাবত। এখন যদি আমি ঘন্টা বলে দেই যে আমি 3 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিলাম, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 3 আওয়ার্স। আমি যদি বলি যে তারা বিকাল হতে ফুটবল খেলতেছিল, দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য আফটারনুন, বিকাল হতে। যখন অনির্দিষ্ট মানে যখন অনেক সময় বোঝায়, বিকাল থেকে মানে কি? বিকাল থেকে শুরু করছে, অনেকক্ষণ খেলছিল। আর 3 ঘন্টা মানে একটা স্পেসিফিক টাইম, হতে পারে 8টা থেকে 11টা, হতে পারে 11টা থেকে তোমার 2টা, হতে পারে 2টা থেকে 5টা, এভাবে 3 ঘন্টা। তো আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। 9 নাম্বার, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? কোনো একটা কাজ এখনো করা হয় নাই, বাট আমি করব, লাস্টে হচ্ছে ব থাকতে পারে বা দন্ত ন থাকতে পারে। আমি একটি চিঠি লিখব, লাস্টে ব। এখন যদি বড়দেরকে বলি, তোর আমার সম্মান দিয়ে বলতে হবে যে যে তিনি একটি চিঠি লিখবেন। ছোটদেরকে বলে কি বলবো? যে সে একটা চিঠি লিখবে, এভাবেই তো বলি। তো ব, তারপরে হচ্ছে ব্যান অথবা বে, এভাবে থাকতে পারে। আমি যদি বলি যে আমি একটি চিঠি লিখবো, আই উইল। আচ্ছা, স্ট্রাকচারটা বলে দেই। দেখো, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল। আচ্ছা, এখানে তোমাদেরকে আরো ইজি করে দেই যে ফিউচারে বর্তমানে শ্যালের ইউজ হয় না বললেই চলে, সব জায়গায় উইল ব্যবহার করা যায়। আগে আমরা একটা সময় যে যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হইতো তাহলে আমরা শ্যাল ইউজ করতাম, আর অন্য সবার সাথে উইল ব্যবহার করতাম। কিন্তু মডার্ন গ্রামারে সবার সাথে উইল ব্যবহার করা যায়, তাহলে আমরা শ্যাল কি হুদাই প্যারা নিব? আমরা শ্যাল নিব না, আমরা এখানে শ্যাল কেটে দিলাম, আমরা এখানে শ্যাল বি পড়বো না, আমরা ডিরেক্ট মানে পড়বো, উইল দিয়ে পড়বো। কারণ উইল সবার সাথে যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যাই হোক না কেন সবার সাথে উইল বসে। তো শ্যাল আবার ঝামেলা করে লাভ নেই, কারণ শ্যাল সবার সাথে বসে না। যদি উল্টাপাল্টা দিয়ে দেই তখন কিন্তু আবার মার্ক পাবো না বা আমরা পারবো না। তো আমরা উইলটা সবার সাথে দিয়ে দেবো, ফিউচার টেন্স সাবজেক্টের পরে উইল দিয়ে দেবো। তো আমি একটি চিঠি লিখবো, তার ইংলিশ কি হবে? আই উইল রাইট এ লেটার। যদি আমি বলি যে সে একটি কবিতা লিখবে, হি উইল রাইট এ পোয়েম, বা তিনি একটি কবিতা লিখবেন, তিনি এখানে যদি মহিলাকে বুঝাই যে শি উইল রাইট এ পোয়েম, তিনি একটি কবিতা লিখবেন। বুঝতে পারছো? তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর মানে কি? ভবিষ্যতে কোনো একটা কাজ কিছুক্ষণ যাবত চলবে বুঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করে দেখি। তার স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হবে, শ্যাল বি কাইটা দিছি, তারপরে হচ্ছে উইল বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। সাবজেক্টের পরে থাকবে তোমার উইল বি, তারপরে ভি1 প্লাস আইএনজি এন্ড দেন অবজেক্ট। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো ওইটা কীভাবে বললাম, বাংলায় আমরা কীভাবে চিনবো? অতীতকালে কোনো একটা ভবিষ্যৎকালে কেউ একটা কাজ কিছুক্ষণ যাবৎ করতে থাকিবে। যদি আমি বলি যে আমি একটি গল্প পড়তে তাকিব, আমি একটি গল্প পড়তে তাকিব, এখানে তুমি চিনবা কীভাবে? তে তাকিব, তে তাকিবেন, তে তাকিবে। যদি এভাবে দেখে তাহলে সেটা হয়ে যাবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি একটি কবিতা, আমি একটি গল্প পড়তে থাকিব, আই উইল বি, এখানে যেহেতু স্ট্রাকচার আছে আই উইল বি দিতে হবে, আই উইল বি রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়তে থাকিব। তিনি তিনি ক্রিকেট খেলা দেখতে থাকিবেন, অথবা তিনি ক্রিকেট খেলতে থাকিবেন, হি উইল বি প্লেয়িং ক্রিকেট, মানে সে ক্রিকেট খেলা খেলতে থাকিবে বা ক্রিকেট খেলতে থাকিবে। বুঝতে পারছো? তারপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স। যে ফিউচার পারফেক্ট টেন্সটা আবার কিছুটা তোমার ওই পাস্ট পারফেক্টের মতো, কারণ
ফিউচার টেন্সে দুইটা কাজ থাকবে, আর তুলনামূলকভাবে যে কাজটা আগে হবে সেটা হবে তোমার ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে তোমার আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঝামেলা আছে এখানে। যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্টে, আর যেটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। যদি আমি বলি যে বাবা বাসায় আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব, যে বাবা বাসায় আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব, কোন কাজটা আগে হচ্ছে? যে তে তাকিব মানে খেয়ে তাকিব, তাকিব, তাকিবেন, তাকিবে, এই টাইপের অর্থ দেয় ফিউচার পারফেক্ট টেন্সে। তো আমি ভাত খেয়ে থাকিব বাবা বাসায় আসার পূর্বে, কোন কাজটা আগে হবে? ভাত খাওয়াটা, তাই না? তো এটা ইংলিশ কি হবে? আমরা স্ট্রাকচারটা কি একটু জেনে নেই। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল হবে, তারপরে একটা হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। তাহলে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি যে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকিব বিফোর মাই ফাদার কামস ইন হাউস, যে আমার বাবা বাড়িতে আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব। বুঝতে পারছো? তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝে থাকি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ অনেকক্ষণ যাবৎ চলতে থাকিবে বুঝাবে, তখন ওইটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আমি খেলতে তাকিব, মানে তে তাকিব, তে তাকিবেন, তে তাকিবে, ওইটা কন্টিনিউয়াসের মতোই কিন্তু অনেকক্ষণ বা সময় নিয়ে থাকবে আর কি। তো আমি বলতে পারি যে আমি 2 ঘন্টা যাবৎ মাছ ধরতে থাকিব, আমি 2 ঘন্টা যাবৎ মাছ ধরতে থাকিব 2 ঘন্টা। তো আমি এটা স্ট্রাকচার কিভাবে দিতে পারি? প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে V1 প্লাস ING, তারপর অবজেক্ট। দেখো এটা কিন্তু এখান থেকে শেষ হয়ে যায়। তারপর সময়টা যদি মেনশন করা থাকে তাহলে ফর অথবা সিন্স, তারপর অবজেক্ট দিতে হবে। আর যদি সময় না থাকে তাহলে আমি এখান পর্যন্ত দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমি বলি যে আই উইল হ্যাভ ক্যাচিং ফিশ, আই উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ, যে আমি মাছ ধরতে দেখিব। আর যদি আমি বলি যে 2 ঘন্টা, তাহলে কি হবে? আই উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। অথবা আমি যদি বলি যে আমরা 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলতে থাকিব, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর এ আওয়ার, 1 ঘন্টা যাবৎ আমরা ফুটবল খেলতে থাকিব। অথবা আমরা যদি বলি যে আমরা সকাল থেকে আমরা সকাল থেকে অঙ্ক করিতে থাকিব, আমরা কি বলতে পারি? অথবা আমরা সকাল থেকে মানে পড়তে থাকিব, যে উই উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং, যে আমরা সকাল হতে পড়তে থাকিব, মানে সকাল হইলে আমরা পড়া শুরু করে দিব। কি ভাই এরা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বেসিক যে গ্রামার্সগুলা অবশ্যই জানতে হবে। যেটা প্রথমে ছিল আমরা পারসন পড়লাম, তারপরে আমরা সেন্টেন্স পড়লাম, এন্ড দেন আমরা টেন্স পড়লাম। যদি আমরা এই বেসিক গ্রামার্সগুলা পারি তাহলে আমরা নেরেশন অবশ্যই পারবো, আর যদি এগুলো আমরা না পারি তাহলে আমরা নেরেশন পারবো না। কি ভাই এরা বুঝতে পারছো? যদি এই বেসিক গ্রামার্সগুলো তোমরা পারো তাহলে নেরেশন পারবে। নেরেশন তোমাদের জন্য ইজি হবে, লাইক ওয়াটার, H2O। বুঝতে পারছো? সো নেরেশন পারার জন্য এই বেসিক গ্রামার্সগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, যেহেতু তোমাদের হয়তো বা অনেক সময় হয়ে গেছে, তোমাদের লাইভ ক্লাসে 2 ঘন্টা টাইম পাওয়ার কথা ছিল, 2 ঘন্টায় আমি নেরেশনটা আরও অনেক পড়াইতে পারতাম। যেহেতু লাইভ হচ্ছে না, রেকর্ডেড 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আমি হয়তো বা আর কিছু সময় ক্লাস নিতে পারবো। তো আমরা দেখি নেরেশন যেহেতু পড়বো, হালকা একটু জেনে নেই নেরেশন সম্পর্কে। এই নেরেশন বা স্পিচ বলতে আমরা আসলে কি বুঝে থাকি বলো তো? নেরেশন বা স্পিচ বলতে হচ্ছে কি বক্তব্য, কথা বা উক্তি ধরা হয়। মানে বক্তব্য, কথা, আমরা যে কথা বলতেছি, আমি যে কথা বলতেছি, এগুলাই হচ্ছে নেরেশন বা স্পিচ। মানে আমি বক্তব্য, কথা, যে কোনো কিছু হতে পারে, এগুলাকে আমরা নেরেশন বলতে পারি। আর নেরেশন হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। আমি বলতে পারে ভাইয়া ডিরেক্ট নেরেশন মানে কি? ডিরেক্ট নেরেশন মানে হচ্ছে যখন বক্তার বক্তব্য হুবহু থাকে তখন তাকে আমরা ডিরেক্ট নেরেশন বলি। তাহলে আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। এটা হচ্ছে কি বক্তার বক্তব্য যখন হুবহু না থাকে, কেউ একজন নিজের মতো করে বলে, তখন সেটা হয়ে যায় ইনডিরেক্ট নারেশন। বুঝতে পারছো? আর এই নারেশনে 2টা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? 2টা। তো 2টা পার্ট কি কি? তুমি দেখবা তোমার এক্সামে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে, মানে ডিরেক্ট থেকে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। তো ডিরেক্ট থাকবে তোমাকে। তো ডিরেক্ট নারেশনের 2টা পার্ট। পার্ট 2টা হচ্ছে, এক জায়গায় দেখবা তোমার নর্মালি এই যে এক জায়গায় তুমি এভাবে, এটাকে কি বলে? ডাবল কমা, যেটা ইনভার্টেড কমা। তো এই যে ডাবল কমা পাবা, ডাবল কমার ভিতরে যা থাকে ওই পার্টটাকে বলা হয় যে রিপোর্টেড স্পিচ। এই পার্টটাকে কি বলা হয় ভাইয়ারা বলো তো?
এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যা থাকে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, আর এই ইনভার্টেড কমার বাইরে যা থাকে ওই পার্টটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। কিন্তু এটা কিন্তু ভুল বলি আমরা। কেন জানো? আমরা কিন্তু ওই পার্টটাকে রিপোর্টিং ভার্ব বলে ফেলি। আসলে কি সবটুকু কি ভার্ব না। এখানে এই যে দেখো স্যাড, এই অংশটুকুর নামই হচ্ছে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব। এই স্যাডই হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। এই স্যাড হচ্ছে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা কি করি, হি স্যাড টু মি, এই সবটুকুকেই আমরা রিপোর্টিং ভার্ব বলে ফেলি। এটা কিন্তু ভুল। এখানে স্যাড হচ্ছে শুধুমাত্র ভার্ব। যাই হোক, এটা আহামরি কোনো মেজর কোনো মিস্টেক না, সো প্যারা নিও না। এই পার্টের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই এম হ্যাপি নাও। রিপোর্টেড স্পিচকে সংক্ষেপে আর এস বলে, এটা মনে রাখবা, আর এস। আর রিপোর্টিং ভার্বকে, এই যে স্যাডটাকে বলা হয় কি, আর ভি, রিপোর্টিং ভার্ব। মনে থাকবে? তো এই রিপোর্টিং ভার্ব কিভাবে চিনবা? ওই যে ডাবল কমা, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি। ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে তার নাম রিপোর্টেড স্পিচ, আর এই ইনভার্টেড কমার বাইরে যা থাকবে তার নাম রিপোর্টিং ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, তো এই রিপোর্টিং ভার্বেরও তিনটা অংশ থাকতে পারে, আবার রিপোর্টেড স্পিচেরও তিনটা অংশ থাকতে পারে। কি কি দেখো? রিপোর্টিং ভার্ব, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এই স্যাড হচ্ছে এখানে ভার্ব, আর মি হচ্ছে এখানে অবজেক্ট। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, হয়েছে তিনটা। সবসময় অবজেক্টটা নাও থাকতে পারে, ঠিক আছে? রিপোর্টেড স্পিচ, আই হচ্ছে এখানে সাবজেক্ট, এম হচ্ছে এখানে ভার্ব, হ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, নাও হচ্ছে এখানে অ্যাডভার্ব। কিন্তু আমরা বলে ফেলি কি যে আই সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর ওইটা হচ্ছে অবজেক্ট। যদিও এটা একেবারে কারেক্ট না, বাট আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম এটাকে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, এম হচ্ছে ভার্ব, আর এই হ্যাপি, অ্যাডজেক্টিভ, নাও, অ্যাডভার্ব, এই দুইটাকে একসাথে অবজেক্ট ধরে নিলাম, যদিও এটা কারেক্ট না, ঠিক আছে? তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে একটা পার্ট, এখানে আরেকটা পার্ট, তিনটা পার্ট আছে। তো এই পার্টগুলো আমাদের জানতে হবে। কেন জানতে হবে? সামনের ক্লাসে বা সামনে আমরা গেলে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা ন্যারেশনটা সলভ করবো কীভাবে, একটা থেকে ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে নিব কীভাবে? চলো আমরা ওই সেন্টেন্সটাকে আমরা এখানে আমরা নেই, আমরা ইনডিরেক্ট করি, দেখি আমরা কীভাবে করতে পারি। ইনডিরেক্ট করার সময় প্রথমে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা থাকবে এটা হুবহু বসবে। এখানে কি আছে? হি। সো হি এখানে দিয়ে দিলাম আমরা। তারপরে এই স্যাড টু হচ্ছে ভার্ব, তো ওইটা পরিবর্তে আমরা কি দিব? আই এম হ্যাপি নাও, ওইটা কোন সেন্টেন্স বলো তো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এস ভি ও থাকলে হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আমি কিন্তু প্রথমেই বলছিলাম, ঠিক আছে? তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচে, তখন এই ভার্বটা পরিবর্তন হয়ে টোল্ড হয়ে যায়, মানে এই স্যাড টু না হয়ে এখানে হয়ে যাবে টোল্ড। বুঝতে পারছো ভাইয়ারা? তারপরে অবজেক্ট আছে এখানে মি, আমি এই অবজেক্টটা দিব এখানে মি। তারপরে কি করব? এই যে দেখো এখানে কমা, ইনভার্টেড কমা আছে। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি বসাবো? যদি সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমি দ্যাট দিব। সো দিলাম আমি এখানে দ্যাট। তারপরে এখানে আসছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে আই। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা তোমার ফার্স্ট পারসন থাকে, তো ফার্স্ট পারসন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এখানে আছে ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে অথবা স্পিকারের সাথে। স্পিকার তো হে, মানে হি হচ্ছে স্পিকার, তো এখানে আই আছে, এই জন্য এখানে হি হয়ে যাবে। আই সাবজেক্টিভ ফর্মে আছে, এখানে যে ফর্ম থাকবে ওই ফর্মে দিতে হবে। হিও সাবজেক্টিভ ফর্মে আছে, নো প্রবলেম। সো আমরা এখানে হি দিয়ে দিলাম। তারপরে আছে এখানে এম। এম হচ্ছে প্রেজেন্ট টেন্সের মার্কার। তো যদি এখানে রিপোর্টেড স্পিচে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে যখন আমরা ইনডিরেক্ট করব তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কি হবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট। এম তো এখানে অক্সিলারি ভার্ব দিয়ে আছে বা বি ভার্বে আছে, তো বি ভার্ব হচ্ছে পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা না। তো এম প্রেজেন্টে আছে তিনটা, প্রেজেন্টে হচ্ছে এম, ইজ, আর পাঁচটা কয়টা? দুইটা, ওয়াজ এবং ওয়ার। তো এখানে এমটা কার সাথে বসছে? আই এর সাথে এম বসছে। আর এখানে আছে হি, হি এর সাথে কি বসবে? হি এর সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? হি যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, তো ওয়ার হচ্ছে প্লুরাল, তো সিঙ্গুলার কোনটা? ওয়াজ, তাহলে আমি এখানে ওয়াজ দিয়ে দিলাম, হি ওয়াজ। তারপরে আছে দেখো হ্যাপি। হ্যাপি আছে, আমি এখানে হ্যাপি দিয়ে দিলাম, যে হ্যাপি, সুখী দিয়ে দিলাম। তারপরে আছে এখানে নাও। তো নাও থাকলে যদি ডিরেক্টে তুমি নাও পাও, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? নাও থাকলে দেন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া বলো তো? দেন। আচ্ছা, এটা ছিল আমাদের ডিরেক্ট। আমি করছি এটাকে কি? ইনডিরেক্ট। আমি কি কি পরিবর্তন করলাম বলো তো? প্রথমে হি আছে, হি হুবহু, এই সেট টুর পরিবর্তে আমি টোল্ড দিচ্ছি, তাহলে পরিবর্তন নাম্বার 1। বুঝতে পারছো? মানে এখানে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, এটা 1 নাম্বার পরিবর্তন করলাম। তারপরে হচ্ছে মি, অবজেক্ট, মি হুবহু বসছে। কমা ইনভার্টেড জায়গায় কি হয়েছে এখানে? যে দ্যাট দিছে আমি, তাই না? তো দ্যাট হচ্ছে আমার এখানে 2 নাম্বার পরিবর্তন। এটাকে আমি কিসের পরিবর্তে বসাইলাম? কমা,
ইনভার্টেড কমার পরিবর্তন, এটাকে আমি 2 নাম্বার ধরলাম, কারণ এই কমা ইনভার্টেডের পরিবর্তিত দ্যাট দিলাম এখানে। তারপর এখানে আছে আই, আমি দিয়ে দিছি হি। কিভাবে দিলাম? এখানে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন ছিল বিদায় আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে হি দিলাম। তো এটা কিসের পরিবর্তন করলাম? যে পার্সনের পরিবর্তন। কিসের পরিবর্তন ভাইয়া? পার্সন। এটা দিলাম আমি 3 নাম্বার পরিবর্তন। এখানে ছিল এম প্রেজেন্ট টেন্স, এখানে আমি কি দিছি? ওয়াজ। তো এটা ছিল প্রেজেন্ট, এটা হয়ে গেছে পাস্ট। তাহলে এখানে কিসের পরিবর্তনটা আমি করলাম? টেন্সের। তাহলে আমি এখানে দিলাম 4 নাম্বার পরিবর্তন। তারপরে হ্যাপির জায়গায় হ্যাপি, নামের পরিবর্তন হয়েছে দেন। তো এই দেনটা কি? একটা শব্দ, আমি এখানে লিখতে পারি যে শব্দের পরিবর্তন। এখানে হচ্ছে আমি যে কিসের পরিবর্তন করলাম? যে শব্দ পরিবর্তন করলাম, কারণ নামের পরিবর্তে আমি দেন দিয়ে দিলাম। তাহলে শব্দ পরিবর্তনটাকে আমি কয় নাম্বার দেবো? 5 নাম্বার। কয়টা পরিবর্তন করলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়? 5টা। অবশ্যই মনে রাখতে হবে, এবং এই 5টা ছাড়া আর কোনো পরিবর্তন হবে না ভাইয়া। তো পরিবর্তন কি কি? 1 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নাম্বার হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তন, 3 নাম্বার পার্সনের পরিবর্তন, 4 নাম্বার টেন্সের পরিবর্তন, আর 5 নাম্বার কিছু শব্দের পরিবর্তন হবে ভাইয়া নারেশনে। এইটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটার মানে ডাবল টাইম দেখো, একবার দেখছো যদি বুঝতে পারো ইউ আর জিনিয়াস, যদি না বুঝতে পারো ইউ আর অলসো জিনিয়াস। বুঝতে পারছো? মানে তুমি 2বার দেখবা। তো নো প্রবলেম, প্যারা নিও না। তুমি এই অংশটুকু ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে জানাবা যে এই অংশটুকু বুঝতে পারছো কিনা। তো আমরা বেসিক পড়ছি। আমরা প্রথমে কি পড়ছি? পার্সন, তারপরে সেন্টেন্স, তারপরে টেন্স, তারপরে ন্যারেশন কিন্তু আমরা টাচ করছি। এরপরে ভাইয়া তোমাদের জন্য যে ম্যাজিক একটা চার্ট আছে, জাদুর একটা চার্ট আছে, ওই চার্টটা আমরা নেক্সট ক্লাসে দিব। আজকে হয়তো বা 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর নিতে পারতেছি না। আজকে এই পর্যন্তই। তোমরা যা পড়াইছে আজকে এই সবটুকু ভালো করে পড়বা, নোট করবা। ইনশাল্লাহ ন্যারেশন তুমি পারবা। তোমাকে পারতে হবে। আমার ক্লাস দেখার পর তুমি ন্যারেশন তোমাকে পারতেই হবে, অবশ্যই পারতে হবে, এবং তুমি পারবা। আই ডু বিলিভ ইন ইউ। আমি তোমাদের উপর বিশ্বাস রাখি। ঠিক আছে ভাইয়ারা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো দেখো।